Dear students, hope you all are well. So, once again, welcome back to our online classes. So, here with you, your Priyanka Miss is again to conduct a class on English. For today's class, I have chosen the chapter 30 from Active English Workbook and it's page number 47. তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো চ্যাপ্টার নাম্বার 30 অর্থাৎ চ্যাপ্টার 30 পেজ নাম্বার 47 অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 47। তো এখানে বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা কিছু ওয়ার্ডকে ক্লুজ হিসেবে দেখতে পাবো এবং ওই ওয়ার্ডগুলোকে আমাদের ব্যবহার করে কিছু সত্যি বাক্য লিখতে হবে, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আমাদের ক্লুজগুলো দিয়ে দেওয়া হবে, তো ওই ক্লুজগুলো দেখলেই আসলে আমরা বুঝতে পারবো এবং যে কোয়েশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে কিংবা যে সেন্টেন্সেসগুলো দিয়ে দেওয়া হবে ওই সেন্টেন্সেসগুলো পড়ে আমরা বুঝে নিতে পারবো যে অ্যাকচুয়ালি কোন জায়গায় কোন ক্লুটি আমাকে অ্যাড করতে হবে। ওকে, so before I going to the text, I would like to ask you to have your active English workbook with you so that you can follow the writings properly and you can match the writings in your book and the sentences these are given on the board properly. Okay, তাহলে আই হোপ তোমরা তোমাদের সাথে পেন্সিল এবং খাতা নিয়ে বসেছো। আর কেউ যদি মনে করো যে না আমি আমার ওয়ার্কবুক 2 যেটি আছে ওখানেই এগুলো ফিল আপ করে ফেলবো, দ্যাটস অলসো ওকে। ওকে, সো দ্যাটস নট আ বিগ ডিল। সো দ্য ইনস্ট্রাকশন ইজ, এখানে আমাদের জন্য যে ইনস্ট্রাকশনটি দিয়েছে সেটি হলো রাইট আউট দ্য সেন্টেন্সেস এডিং ওয়ান অফ দিস ওয়ার্ডস। রাইট আউট দি সেন্টেন্সেস অর্থাৎ এই বাক্যগুলো লিখো অ্যাডিং ওয়ান অফ দিস ওয়ার্ডস। অ্যাডিং মানে কি যোগ করে, ওয়ান অফ দিস ওয়ার্ডস মানে নিচের এই ওয়ার্ডগুলো থেকে, নিচের এই শব্দগুলো থেকে একটি একটি করে শব্দ ব্যবহার করে নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো বা সেন্টেন্সগুলো লিখো। ওকে, so in the book you can have an example also. You can see the example at the very first sentence. প্রথম যে নাম্বার 1 সেন্টেন্সটি আছে এটি বেসিক্যালি তোমাদের জন্য এক্সাম্পল স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 1-এ আছে আ ডগ হ্যাজ 4 legs. আ ডগ হ্যাজ 4 legs. নাম্বার 1-এ কি আছে? একটি কুকুরের 4টি পা, তাই না? একটি কুকুরের 4টি পা থাকে না? ইয়েস। তাহলে আমাকে বলছে যে সেন্টেন্সটিকে আমাকে আবার লিখতে হবে কি যোগ করে, ওই যে উপরে যে শব্দগুলো দিয়ে দেওয়া আছে ওখান থেকে যে কোনো একটি যুক্ত করে। অলওয়েজ, তাহলে চলো আগে আমরা শব্দগুলোর অর্থ জেনে নিই। অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনোই না, সামটাইমস মানে মাঝে মাঝে, অফেন মানে প্রায়ই। ওকে, তাহলে অ্যা ডগ হ্যাজ 4 legs, এখানে আমরা এই বাক্যটিকে এমনভাবে আবার কিভাবে লিখতে পারি এখান থেকে একটি ওয়ার্ড দিয়ে। দেখো উত্তরে এরা বলছে অ্যা ডগ হ্যাজ অলওয়েজ 4 legs. একটি কুকুরের সবসময়ই 4টি পা থাকে, তাই না? কুকুরের কি 2টো পা থাকে? না, 2টো পা থাকে হাঁস মুরগির। তাহলে অ্যা ডগ হ্যাজ অলওয়েজ, একটি কুকুরের সবসময়ই 4টি পা থাকে। তাহলে এখানে আমরা কোন ওয়ার্ডটি বসালাম? সবসময় অর্থাৎ অলওয়েজ। ওকে, লেট মি মেনশন ইট। তোমরা দেখতে পাচ্ছ যে মিস তোমাদের সুবিধার্থে অলওয়েজের নিচে আন্ডারলাইন করে দিয়েছি। সো দ্য ওয়ার্ড ইজ আ ডগ হ্যাজ অলওয়েজ 4 legs. একটি কুকুরের সবসময়ই 4টি পা থাকে। এখন তাহলে আমরা নাম্বার 2-তে চলে যাই। উই কাম টু স্কুল বাই অ্যারোপ্লেন। এখানে বলছে আমরা স্কুলে নাকি অ্যারোপ্লেনে চড়ে আসি, তাই? ও বাবা, আমাদের তো কোনো এয়ারপোর্ট নেই রাঙামাটিতে। তাহলে উই নেভার, আমরা কখনোই না, উই নেভার কি, উই নেভার কাম টু স্কুল বাই অ্যারোপ্লেন। আসি আমরা অ্যারোপ্লেনে চড়ে স্কুলে না। সো উই নেভার, তারপর কি লিখবো? কাম টু স্কুল বাই অ্যারোপ্লেন, অর্থাৎ আমরা কখনোই অ্যারোপ্লেনে চড়ে আমাদের স্কুলে যাওয়া আসা করি না। আমরা কখনোই এরোপ্লেনে অর্থাৎ উড়োজাহাজে চড়ে স্কুল আসি না। ওকে, সো লেট আস রাইট ইট ডাউন রাইট নাও। So we are done with number 2. Now moving on, number 3. The number 3 is we write in our books. আমরা আমাদের বইতে লিখি। We write in our books.
আমরা আমাদের বইতে লিখি। হ্যাঁ, আমরা আমাদের বইতে লিখি, তবে এখানে বই বলতে কিন্তু ভাগ আছে। আমরা কিন্তু আমাদের যেই টেক্সট বই থাকে বেসিক্যালি সেগুলোতে লিখি না। আমরা লিখি ওয়ার্কবুক জাতীয় যে বইগুলো আছে কিংবা যে এক্সারসাইজ বুকগুলো আছে, ওই জাতীয় বইগুলোতে যেখানে আমাদের উত্তর লিখার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস দেওয়া হয় বা উত্তর লিখার জন্য মেনশন করে দেওয়া হয় বা উত্তরগুলো ইন্ডিকেট করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা বইতে লিখি। ওকে, সো ওয়ার্কবুকগুলো বেসিক্যালি এ কাইন্ড অফ বুক যেখানে আসলে আমরা আমাদের লেখাগুলো সরাসরি লিখে ফেলতে পারি, আমাদের এক্সট্রা খাতা ইউজ করার প্রয়োজন পড়ে না। ওকে, তো উই রাইট ইন আওয়ার বুকস, আমরা আমাদের বইতে লিখি, এটা আসলে এক ধরনের সত্যি কথা। তাহলে আমরা লিখতে পারি আমরা কি সবসময় বইতে লিখি না, তাহলে আমরা মাঝে মাঝে বইতে লিখি, তাহলে সেটা কি হবে সামটাইমস। তাহলে উই সামটাইমস, তাহলে চলো আগে আমরা লিখে ফেলি উই, কি লিখবো আমরা অলওয়েজ, সবসময় না, সবসময় তো লিখি না, নেভার, কখনোই লিখি না এরকম হয় না, তাও কিন্তু সঠিক নয়। সামটাইমস মাঝে মাঝে, হ্যাঁ অফেন প্রায়ই, প্রায়ই হয়তো আমরা লেখার সুযোগ পাই ক্লাস 2 এর স্টুডেন্টরা, কিন্তু বড় ভাই আপুরা তো প্রায়ই বইতে লেখার সুযোগ পায় না, তাদের তো খাতা ইউজ করতে হয়, তাই না? আর আমরাও তো এমন না যে প্রায়ই লিখে থাকি, আমরা যখন আমাদের মনে হয় যে না এই এক্সারসাইজগুলো করা দরকার তখনই আমরা লিখি, তাই না? তাহলে উই রাইট, আগে লিখতে হবে উই সাবজেক্ট, তারপর ওই যে ক্লুগুলো দিয়ে দেওয়া আছে ওখান থেকে যে কোনো একটি আমরা বসাবো। তাহলে চলো আগে আমরা লিখি উই, তারপর আমরা কি করব, কোনটিকে অ্যাড করব, কোন ওয়ার্ডকে, অলওয়েজ, নেভার, সামটাইমস অ্যান্ড অফেনের মধ্যে থেকে সামটাইমস। সো উই সামটাইমস আমরা লিখে নিয়েছি উই সামটাইমস। এখন আমাদেরকে এই সেন্টেন্সটিকে তো পুরোপুরিভাবে কি করতে হবে, কমপ্লিট করতে হবে, তাই তো? তো কমপ্লিট করার জন্য সো লেট আস গো থ্রু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। সো দ্য পোর্শন ইজ, দ্য রেস্ট অফ দ্য পোর্শন ইজ রাইট ইন আওয়ার বুকস, তাই না? রাইট ইন আওয়ার বুকস, এটিই তো বাকি অংশ, তাই না? সো উই সামটাইমস রাইট ইন আওয়ার বুকস, উই সামটাইমস হোয়াট, উই সামটাইমস রাইট ইন আওয়ার বুকস। তো চলো আমরা এটিও লিখে ফেলি আমাদের বইতে। সো উই রাইট ইন আওয়ার বুকস, এটির জন্য আমরা লিখে নিলাম উই সামটাইমস রাইট ইন আওয়ার বুকস। ওকে, সো এখন নাম্বার 4, নাম্বার 4-এ যদি আমরা দেখতে পাই, হিয়ার দ্য given sentence is basically the teacher reads to us, the teacher reads to us, শিক্ষক বা শিক্ষিকা আমাদের পড়ে শোনান, তাই তো? তোমাদের যখন কোনো স্টোরি বা যখন কোনো প্যাসেজ পড়ার সময় হয় তখন টিচাররা আগে তোমাদের পড়ে শোনান না? তোমরা টিচারের কাছ থেকে, টিচারের সেই পড়াটা বুঝে তোমরা আইডেন্টিফাই করতে পারো যে কোথায় তোমাদের লেকিংস আছে, কোন ওয়ার্ডের অর্থ তোমাদের জানা নেই, তারপর তো তোমরা সেটি জেনে নাও, তাই না? তো বেসিক্যালি যখন টিচাররা পড়ায় তখন তোমাদেরকে টিচাররা পড়িয়েও শোনায়, তাই না? একটা স্টোরি, একটা প্যাসেজ, বা হতে পারে এটা কোনো গ্রামাটিক্যাল রুলস, ঠিক যেমনটা এখন মিস তোমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি, তাই না? মিস তোমাদের সামনে এগুলো পড়ে দিচ্ছি সেন্টেন্সগুলো। তাহলে এটা কখন হয় বলো? এটা তো সব সময় হয়, আবার প্রায়ই হয় না? হ্যাঁ, তাহলে এটা আমরা অফেনও লিখতে পারি, অলওয়েজও লিখতে পারি। তোমরা যদি চাও যে অফেন মানে প্রায়ই আর অলওয়েজ মানে সব সময়, তাহলে যে কোনো একটি লিখতে পারো। তাহলে আমি এখানে অবশ্য অফেন দেওয়াটাকে প্রেফারেবল মনে করছি, কিন্তু তোমার যদি মনে হয় অলওয়েজ, তাহলে তুমি অলওয়েজ দিতে পারো। তোমার যদি মনে হয় যে না, তোমাদের টিচাররা সবসময়ই তোমাদের সামনে এগুলো বলেন না বা সব কিছু পড়ে পড়ে দেখিয়ে দেন না, সেক্ষেত্রে তোমরা সামটাইমসও লিখতে পারো। আর নেবার তো কখনোই হতে পারে না, কারণ পড়ানো এমন একটা ব্যাপার যেখানে টিচারকে নিজেকেও পড়তে হয়, তাই না? তো এখানে নেবার ছাড়া আর বাকি 3টি অপশন আসলে যায়। তো তাদের মধ্যে থেকে অলওয়েজ এবং অফেন আমার মনে হয় হ্যাঁ এই দুটো সবচেয়ে বেশি সুইটেবল। তো এখানে চলো আমরা এটা লিখতে পারি যে দ্য টিচার শিক্ষক বা শিক্ষিকা, অফেন প্রায়ই, রিডস টু আস আমাদের সামনে পড়েন বা কোনো কিছু পড়িয়ে দেন বা কোনো কিছু পড়িয়ে শোনান। অথবা এটাও লিখতে পারি দ্য টিচার শিক্ষক বা শিক্ষিকা, অলওয়েজ সব সময়, সর্বদা, রিডস টু আস আমাদের পড়িয়ে শোনান বা আমাদেরকে পড়িয়ে দেন বা আমাদের সামনে পড়েন। কোনো স্টোরি, গল্প হতে পারে, সেটা কোনো প্যাসেজ হতে পারে, সেটা যে কোনো সেন্টেন্স হতে পারে, কিংবা যে কোনো গিভেন টাস্ক ইন ইয়োর এক্সারসাইজ বুক অর ইন ইয়োর বুক। কারণ
মিস যদি তোমাদের না পড়ে যদি এই জিনিসটা শুধু দেখিয়ে দিই তাহলে হয়তো তোমরা প্রপার ইনস্ট্রাকশনটি পাবে না, তাই না? সো এখানে বেসিক্যালি আমরা আসলে এটা লিখতে পারি, দ্য টিচার অফেন রিডস টু আস, তাই না? ওকে, সো লেট আস গো থ্রু ইট. So we are basically done with our number 4. The teacher reads to us. The teacher often reads to us. আমি চাইবো যে তোমরা এক্ষুনি মিসের সাথে এগুলো নোট করে নাও, যাতে করে তোমাদের পরবর্তীতে এগুলো করতে কোনো সমস্যা না হয়, এবং এগুলো করার জন্য খুব বেশি সময় যেন তোমাদের এগুলোর পেছনে ব্যয় করতে না হয়। ওকে, আমরা কম পড়বো কিন্তু আমরা কারেক্টলি এবং আমরা একটা রাইট ওয়েতে পড়বো। ওকে, ইটস আই মিন স্টাডি সবসময় এমন নয় যে আমাদেরকে সারাদিন বইতে মুখ গুজে পড়ে থাকতে হবে, তাই না? আমরা আমাদের ক্লাসে যতখানি আমরা পড়ছি, যে আমরা 15 মিনিট বা 20 মিনিট পড়ছি, সেই 20 মিনিট কিংবা 15 মিনিট যেন আমরা সঠিকভাবে এমনভাবে সেটি যেন ইউটিলাইজ করতে পারি, যাতে আমাদের পরবর্তীতে এগুলো নিয়ে খুব বেশি টেনশন করতে না হয়, বা আমাদের যেন খেলার সময়টাকেও যেন মিস দিতে না হয় এই পড়াশোনার জন্যে। ওকে, কারণ আমাদের সব কিছুই আসলে দরকার, আমাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা, একটু সাংস্কৃতিক চর্চা, আমাদের আসলে সবই দরকার টু মেক আওয়ার মাইন্ড ফ্রেশ, ওকে, টু কিপ আস অ্যাক্টিভ। এখন তাহলে চলো আমাদের বাকি রইল নাম্বার 4. সো লেট আস সি what is the next for us. So here number 5 is we go to bed at night. Have you found number 5 in your book? তোমরা তোমাদের বইতে আশা করি পেয়ে গেছো নাম্বার 5. সো নাম্বার 5-এ দেখতে পাবে এখানে সেন্টেন্সটি হলো উই গো টু বেড অ্যাট নাইট। উই গো টু বেড, আমরা বিছানায় যাই, অর্থাৎ এখানে রাতে ঘুমানোর ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। আমরা রাতে বিছানায় ঘুমোতে যাই অ্যাট নাইট, রাতে, তাই না? তো আমরা ঘুমোতে যাই রাতে। তো তাহলে আমরা রাতে তো ঘুমোতে যাই, এটা তো সব সময়ই যাই, তাই না? তো এটা তো আসলে এমন নয় যে আমরা হঠাৎ হঠাৎ রাতে ঘুমোতে যাই, আমরা তো আর রাত জাগা পাখি নই আমরা, কিংবা হুতুম পেঁচা নই যে আমরা রাত জেগে থাকবো, তাই না? হ্যাঁ, আমরা হয়তো রাতে মাঝে মাঝে জেগে থাকি, কিন্তু এটা এমন নয় যে আমরা সবসময় জেগে থাকি। সাধারণত রাত আমাদের জন্য কী জন্যে থাকে? আমরা রাতে বেসিক্যালি রেস্ট করি, ঘুমোই, যাতে তারপরের দিন আমরা ফ্রেশ মাইন্ডে আমাদের কাজে যেতে পারি, স্কুলে যেতে পারি। সো এখানে আমরা লিখবো উই অলওয়েজ গো টু বেড অ্যাট নাইট, আমরা সব সময়ই রাতে ঘুমোতে যাই। So basically we are done with all of this 5 sentences. তো যেহেতু নাম্বার 1 আমাদের জন্য করে দেওয়া হয়েছিল, তাহলে চলো আমরা নাম্বার 2 থেকে আরেকবার রিভিশন দিয়ে আসি। উই কাম টু স্কুল বাই এরোপ্লেন, উই নেভার কাম টু স্কুল বাই এরোপ্লেন, আমরা কখনোই স্কুলে এরোপ্লেন চড়ে আসি না। উই রাইট ইন আওয়ার বুকস, হ্যাঁ, উই সামটাইমস রাইট ইন আওয়ার বুকস, মাঝে মাঝে আমরা আমাদের বইতে লিখি। দ্য টিচার রিডস টু আস, ইয়েস দ্য টিচার অফেন রিডস টু আস, আমাদের টিচাররা প্রায়ই আমাদেরকে পড়িয়ে শোনান। উই গো টু বেড অ্যাট নাইট, ইয়েস উই অলওয়েজ go to bed at night, আমরা সবসময়ই রাতে বিছানায় ঘুমোতে যাই। So that's all for today. Hope you didn't have any problem in solving these questions. So we will meet very soon on the next class. Till then, stay well and take care.